তথাকথিত ১২ দিনের যুদ্ধ ইসরায়েল ও ইরানের মধ্যে জুনে শেষ হলেও কোনো পক্ষই এটিকে লড়াইয়ের সমাপ্তি হিসেবে দেখেনি, বরং এটিকে একটি বিরতি হিসেবে বিবেচনা করেছে। এখন ইরান বলছে তাদের লক্ষ্য হলো একযোগে ২,০০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য যথেষ্ট সংখ্যক ক্ষেপণাস্ত্র তৈরি করা। গতবার ইসরায়েল ও ইরান যখন সংঘর্ষে জড়িয়েছিল তখন ইসরায়েলি বিমান বাহিনী দাবি করে তারা ইরানের ২টি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, তাদের ৩,০০০ ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক এবং উৎক্ষেপক যন্ত্রের প্রায় ৮০% ধ্বংস করে দিয়েছিল। ২৪শে জুন যুদ্ধবিরতি হওয়ার পর ইসরায়েল ও ইরান উভয়ই মূলত পরবর্তী সংঘর্ষের জন্য পুনরায় অস্ত্র সংগ্রহ এবং পরিকল্পনা শুরু করে। অক্টোবরে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল যে ইরান বৃহৎ আকারের আক্রমণের প্রস্তুতির দিকে ঝুঁকছে এবং তাদের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো ২৪ ঘন্টা চালু রাখছে। ইরানকে এটি সম্ভব করতে গেলে অবশ্যই রাশিয়া, চীন বা উত্তর কোরিয়ার কাছ থেকে কিছু সাহায্য নিতে হবে, কিন্তু শেষ পর্যন্ত ইরানের লক্ষ্য হল ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অভিভূত করার মতো যথেষ্ট আক্রমণ ক্ষমতা তৈরি করা। ১২ দিনের যুদ্ধের সময় ইরান ইসরায়েলে ৫০০ ক্ষেপণাস্ত্র এবং ১০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছিল। যুক্তরাষ্ট্রের সহায়তায় বেশিরভাগই ধ্বংস হয়ে গিয়েছিল, তবে কয়েক ডজন ইসরায়েলে আঘাত হানে। এতে ৩১ জন ইসরায়েলি নিহত এবং আরও ৩,০০০ জন আহত হন। এছাড়া ২টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং একটি হাসপাতাল সহ বাড়ি ও ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সুতরাং জুনের যুদ্ধে ইসরায়েল স্পষ্টতই এগিয়ে থাকলেও বিশেষজ্ঞরা বলছেন ইরানের বর্তমান হুমকিকে উপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে না। আইডিএফের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং ইনসাইড দ্য মিডল ইস্টের প্রতিষ্ঠাতা আভি মালাম্মেদ বলেছেন, আমি এটাকে খুব গুরুত্বের সাথে নেব। আমি মনে করি না যে এই মুহূর্তে ইরানিদের সেই সক্ষমতা আছে, তবে আমাদের অবশ্যই তাদের খুব গুরুত্বের সাথে নেওয়া উচিত। আভি মালাম্মেদের মনে করেন ইরানের শাসক গোষ্ঠী মধ্যপ্রাচ্য জুড়ে তাদের ছায়া শক্তিগুলোর ওপর নির্ভর করত, যাদেরকে অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বলা হয়, কিন্তু আইডিএফের সাথে কয়েক বছর ধরে লড়াই করার পর সেই ছায়া শক্তিগুলো হয় মৃত নতুবা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। ইরানের এখন একমাত্র কার্যকর বিকল্প হলো তাদের ক্ষমতার অন্য মাধ্যমটিকে শক্তিশালী করা, আর সেটা হলো তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। কিন্তু এখানে একটি গুরুতর সমস্যা রয়েছে। ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র এবং উৎক্ষেপক যন্ত্র মাটির নিচে তৈরি ও সংরক্ষণ করা হলেও দেশটি মাটির নিচ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার ক্ষমতা রাখে না। সেগুলোকে উৎক্ষেপণের জন্য মাটির উপরে নিয়ে আসতে হয়, যেখানে সেগুলোকে প্রস্তুত করতে সময় লাগে, যা সেগুলোকে আক্রমণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। এ কারণে আভি মালাম্মেদ বলেছেন, ইরান হয়তো ইসরায়েলে আঘাত হানতে পারে এমন আরও ক্ষেপণাস্ত্র তৈরি করতে চাইবে, কিন্তু উৎক্ষেপণের আগে সেগুলোকে রক্ষা করার ক্ষমতা ছাড়া ক্ষেপণাস্ত্রের কোনো অর্থ নেই। জুনে লড়াই বন্ধ হওয়ার পর ইসরায়েল বলেছিল যে ইরান যদি তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তবে তারা আবারও আঘাত হানতে প্রস্তুত। সৌদি আরব কেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ছে না? অন্যান্য মুসলিম দেশের অবস্থান কি? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং ফিলিস্তিন সমস্যার ঐতিহাসিক প্রেক্ষাপট জানা জরুরি। মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী ও অর্থনৈতিকভাবে শক্তিশালী মুসলিম দেশগুলোর মধ্যে সৌদি আরব অন্যতম। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার প্রধান কারণগুলো হল দ্বিরাষ্ট্রীয় সমাধান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েলের সঙ্গে পূর্ণ ও আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করার আগে ফিলিস্তিন ইসরায়েল সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধানের সুস্পষ্ট পথ নিশ্চিত করতে হবে। এর মানে হলো পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। আরব পিস ইনিশিয়েটিভ ২০০২ এই উদ্যোগটি সৌদি আরবের নেতৃত্বে আরব লীগ গ্রহণ করেছিল। এর মূল শর্ত ছিল ইসরায়েল যদি ১৯৬৭ সালের দখলকৃত ফিলিস্তিনি ভূমি ও গোলান মালভূমি পুরোপুরি ছেড়ে দেয়, তবেই আরব দেশগুলোও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। ইসরায়েল তা প্রত্যাখ্যান করায় সৌদি আরব এখনও এই অবস্থান থেকে সরেনি। জনমতের চাপ। সৌদি আরব পবিত্র মক্কা ও মদিনার ধারক। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন সে দেশের মানুষের মধ্যে খুবই গভীর। গাজায় সাম্প্রতিক গণহত্যার মতো ঘটনায়
মুসলিম বিশ্বে যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে তা দেশের অভ্যন্তরে এবং বৃহত্তর মুসলিম বিশ্বে চরম জনরোষ সৃষ্টি করবে। আঞ্চলিক নেতৃত্ব। মধ্যপ্রাচ্যের নেতা হিসেবে সৌদি আরবের অবস্থান বজায় রাখতে হলে তাকে ফিলিস্তিন প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকতে হবে। অন্যান্য মুসলিম দেশের অবস্থান। মুসলিম দেশগুলোর মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক 3 ভাগে বিভক্ত। 1. চুক্তিবদ্ধ দেশ। আব্রাহাম অ্যাকর্ডস 2020 সালের আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে এই দেশগুলো ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন 2020 সালের সেপ্টেম্বরে তারা চুক্তিতে সই করে। অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা, বিশেষ করে ইরান ভীতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সমর্থনের বিনিময়ে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। সুদান ও মরক্কো। সুদান 2021 সালের জানুয়ারিতে এবং মরক্কো 2020 সালের ডিসেম্বরে চুক্তিতে যুক্ত হয়। মরক্কো এর বিনিময়ে পশ্চিম সাহারা নিয়ে তার দাবির প্রতি যুক্তরাষ্ট্রের স্বীকৃতি আদায় করে। তবে গাজায় গণহত্যার পর এই চুক্তিবদ্ধ দেশগুলো নিজ দেশেই তীব্র জনবিক্ষোভের মুখে পড়েছে। 2. পুরনো চুক্তিবদ্ধ দেশ। মিশর। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে মিশর 1979 সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এর বিনিময়ে মিশর সিনাই উপদ্বীপ ফেরত পায় এবং যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা লাভ করে। এই চুক্তির কারণে আরব বিশ্ব মিশরকে প্রতারক হিসেবে দেখে এবং আরব লীগ তার সদস্যপদ স্থগিত করে। প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এর বিরোধিতার কারণেই খুন হন। জর্ডান। ফিলিস্তিনের PLO এর সঙ্গে ইসরায়েলের অসলো চুক্তির পর জর্ডান 1994 সালে মার্কিন মধ্যস্থতায় শান্তি চুক্তি করে। ইসরায়েল বিরোধী বা সম্পর্কহীন দেশ বেশিরভাগ মুসলিম দেশই এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি বা সম্পর্ক ছিন্ন করেছে। তীব্র বিরোধী দেশ। ইরান দীর্ঘকাল ধরে ইসরায়েলের চরম শত্রু। কাতার ফিলিস্তিনের সবচেয়ে বড় সমর্থক এবং তারা চুক্তির সম্ভাবনা পুরোপুরি বাতিল করেছে। সিরিয়া, ইরাক, ওমান, কুয়েত, টিউনিশিয়া, লিবিয়া, আলজেরিয়া, ইয়েমেন, পাকিস্তান ও বাংলাদেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ঘোর বিরোধী। তুরস্ক 1949 সাল থেকেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখলেও গাজায় গণহত্যার পর দেশটি সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় এবং ইসরায়েলি জাহাজের জন্য আকাশসীমা ও বন্দর নিষিদ্ধ করে। রাশিয়ার সাথে ইরানের সহযোগিতা আরও বেড়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঝুঁকি কমানোই বর্তমানে ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই পরিস্থিতিতে রাশিয়া শুধু অস্ত্র সরবরাহকারী হিসেবে নয়, বরং বহুবিধ উপায়ে ইরানের জন্য শক্তি হিসেবে কাজ করছে। এর প্রকৃত প্রভাব অবশ্য বহু বছর পরে স্পষ্ট হবে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর মস্কো ও তেহরানের সম্পর্ক উষ্ণ হতে শুরু করে। কিন্তু জুনে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানকে বোমা হামলা করে, তখন রাশিয়া কোনো হস্তক্ষেপ করেনি। অনেকেই ভেবেছিলেন এতে মস্কো তেহরান সম্পর্ক আবার শীতল হবে, কিন্তু বাস্তবে হলো ঠিক তার উল্টো। এই 12 দিনের যুদ্ধ তেহরানকে মস্কোর আরও কাছে ঠেলে দিয়েছে এবং পরমাণু খাত সহ নতুন সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্পর্কের ভারসাম্য বরং আবারও রাশিয়ার পক্ষে ঝুঁকেছে। ক্রেমলিনের জন্য ইরান এখন তাদের বিভিন্ন প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার একটি মাধ্যম মাত্র। তবে ইরানের জন্য রাশিয়া ক্রমশ একটি অপরিহার্য অংশীদার হয়ে উঠছে। এই পরিস্থিতি মস্কোকে সহযোগিতা নির্মাণে আরও বেশি নির্বাচিত এবং জোরালো ভূমিকা নিতে সাহায্য করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে মস্কোর পক্ষ থেকে সাহায্য না পাওয়ায় তেহরান স্পষ্টতই হতাশ হয়েছিল। তবুও তারা রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর জন্য নতুন পদক্ষেপ নেওয়া বন্ধ করেনি, যার মধ্যে প্রধান হল রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনা। হ্যাক হওয়া রস্টেক নথির তথ্য অনুসারে রাশিয়ার ইরানকে 48টি Su-35 যুদ্ধবিমান সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও রাশিয়ার সামরিক পরিবহন বিমান নিয়মিতভাবে ইরকুটস্ক থেকে ইরানে উঠছে, যেখানে ইরকুটস্ক বিমান কারখানা অবস্থিত। এটি অন্যান্য চুক্তির ইঙ্গিত দিতে পারে। Su-30MK যুদ্ধবিমান সরবরাহেরও সম্ভাবনা রয়েছে। 2015 সালের পরমাণু চুক্তিতে উল্লেখিত স্ন্যাপব্যাক প্রক্রিয়ার অধীনে তেহরানের ওপর জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের সামরিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হলেও ক্রেমলিন স্পষ্ট করে দিয়েছে যে তারা ইরানের প্রতি তাদের চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা পূরণের ইচ্ছা রাখে।
তবে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ এবং রাশিয়ার সামরিক শিল্প কমপ্লেক্সের ওপর অতিরিক্ত চাপ এটিকে কিছুটা সীমিত করতে পারে। দুই দেশের উচ্চাভিলাষী পারমাণবিক পরিকল্পনাও রয়েছে। রাশিয়া অতীতে ইরানের বুশেহার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল। প্রথমে তেহরান ঘোষণা করেছিল যে রাশিয়া ইরানে 5টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে। পরে সেই সংখ্যা বাড়িয়ে 8টি করা হয়। রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কিছুটা সংযত বিবৃতি এসেছে, তাই চুক্তিগুলোর বাস্তবতা পুরোপুরি পরিষ্কার নয়। তবে মস্কো স্বীকার করেছে যে তারা হরমুজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য তেহরানের সঙ্গে 25 বিলিয়ন মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। একই সঙ্গে দুই পক্ষ ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা নিয়েও কাজ করছে। অন্যান্য ক্ষেত্রেও অগ্রগতি হচ্ছে। রাশিয়া থেকে ভারত মহাসাগরের বন্দর পর্যন্ত উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের একটি গুরুত্বপূর্ণ রেললাইন নির্মাণের জন্য ইরান আগামী মার্চের মধ্যে জমি বরাদ্দ করার প্রতিশ্রুতি দিয়েছে। আগামী মাসগুলোতে ইরান আজারবাইজানের মাধ্যমে রাশিয়ার গ্যাসও পেতে শুরু করবে। বেশ কয়েকটি বৃহৎ রুশ কোম্পানির প্রতিনিধি ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে তারা ইরানি বাজারে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে তারা দেশটির সরকারের কাছ থেকে বিশেষ সুবিধা পেয়েছেন। আগুনের মুখে ইউরোপ, রাশিয়ার হামলার আশঙ্কায় ফ্রান্সের সমর প্রস্তুতি। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ইউরোপের আকাশ ভারী হয়ে আছে এক অজানা আশঙ্কায়। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বুঝতে পারছে পুতিনের সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা শুধু ইউক্রেনে থেমে থাকার নয়। আর এই রোমহর্ষক সত্য অনুধাবন করে এবার কঠোর সামরিক প্রস্তুতি শুরু করেছে ফ্রান্স। প্যারিস এখন নীরবতা ভেঙে উচ্চস্বরে ঘোষণা করছে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে রাশিয়ার হামলা আসবে। ফ্রান্সের সমরসজ্জা, স্বেচ্ছাসেবী বাহিনী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দেশকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে এক যুগান্তকারী পদক্ষেপ ঘোষণা করেছেন। একটি স্বেচ্ছাসেবী সামরিক সেবা বা ভলান্টিয়ারি মিলিটারি সার্ভিস কার্যক্রম চালু। লক্ষ্য ও উদ্দেশ্য, প্রেসিডেন্ট ম্যাক্রো স্পষ্ট করেছেন ফ্রান্সের সেনাবাহিনীকে সবসময় শক্তিশালী ও সদা প্রস্তুত রাখতে তরুণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এই কর্মসূচি সেই লক্ষ্য পূরণের জন্যই। এটি হবে 10 মাস মেয়াদী একটি সামরিক কার্যক্রম যা আগামী গ্রীষ্মকাল থেকে শুরু হবে। প্রথম ধাপে নেওয়া হবে 3000 স্বেচ্ছাসেবী। তবে সরকারের সুদূরপ্রসারী লক্ষ্য হল 2035 সালের মধ্যে এই কর্মসূচিকে 50,000 মানুষকে যুক্ত করা। যারা স্বেচ্ছায় যোগ দেবেন তাদের শুধু ফ্রান্সের অভ্যন্তরেই সামরিক দায়িত্ব পালনের সুযোগ থাকবে। এটি দেশের রিজার্ভ ফোর্সকে শক্তিশালী করবে এবং জনগণকে সামরিক জীবনের সঙ্গে পরিচিত করাবে। উল্লেখ্য, ফ্রান্স 2001 সালে বাধ্যতামূলক সামরিক সেবা বন্ধ করে দিয়েছিল। ফ্রান্সের এই আকস্মিক প্রস্তুতির মূলে রয়েছে তাদের সামরিক নেতৃত্বের গভীর উদ্বেগ। ফরাসি সেনাপ্রধান জেনারেল ফ্যাবিয়েন ম্যান্ডেল এক শিহরণ জাগানো সতর্কবার্তা দেন। তিনি বলেন, আগামী 3 থেকে 4 বছরের মধ্যে রাশিয়ার পক্ষ থেকে ইউরোপের উপর একটি বড় আঘাত আসতে পারে। এই সম্ভাব্য হামলার জন্য ফরাসি বাহিনীকে এখনই প্রস্তুত থাকতে হবে। জেনারেল ম্যান্ডন এক বিতর্কিত মন্তব্যে আরও বলেছিলেন, ভবিষ্যতে রুশ আগ্রাসন ঠেকাতে ফ্রান্সের জনগণকে অর্থনৈতিক কষ্ট সহ্য করতে হবে এবং এমনকি সন্তান হারানোর মতো চরম ও কঠিন পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই মন্তব্য ইউরোপের বুকে শীতল স্রোত বইয়ে দিয়েছে। রাশিয়ার অপ্রতিরোধ্য শক্তি। ইউরোপের এই আতঙ্কের প্রধান কারণ হল রাশিয়ার অদম্য সামরিক শক্তি। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও রাশিয়া তার সামরিক উৎপাদন এবং কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করেই চলেছে। রাশিয়া রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ পারমাণবিক অস্ত্রাগার এবং বিপুল সংখ্যক সামরিক সরঞ্জাম, যা স্বল্প সময়ে বিশাল আকারের সংঘাত শুরু করার ক্ষমতা রাখে। ইউক্রেনে তাদের আক্রমণ প্রমাণ করেছে মস্কো তার স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক আইন বা কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা করে না এবং অপ্রত্যাশিতভাবে যে কোনো মুহূর্তে তার প্রতিবেশীর ওপর আঘাত হানতে পারে। পুতিনের সামরিক কৌশল কেবল ইউক্রেন নয়, বাল্টিক রাষ্ট্র বা পোল্যান্ডের মতো ন্যাটো সদস্যদের উপরও চাপ সৃষ্টি করছে, যা ইউরোপের নিরাপত্তা কাঠামোকে ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। ফ্রান্স বর্তমানে প্রায় 2,05,000 সক্রিয় সেনা সদস্য নিয়ে কাজ করছে। তারা আগামী 10 বছরে রিজার্ভ বা অতিরিক্ত সেনা সদস্যের সংখ্যা দ্বিগুণ করে 1,05,000-এ উন্নীত করার পরিকল্পনা করেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশও সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে এবং নতুন করে সেনা সংগ্রহের উদ্যোগ নিয়েছে।